আমি জাহেদ তালুকদার, অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল, যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল। আমি জনাব মুশফিকুল ফজল আনসারী সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা ইদানিংকালে দেখেছি অনেক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি কি একটু বলবেন বিএনপি সরকারের আমলে কি কোনো মিডিয়া বন্ধ ছিল? ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এই বিষয়টা আমার বলার মধ্যেই ছিল। আপনারা জানেন যে যে মিডিয়ার উপরে যে অত্যাচার এবং আক্রমণ চলছে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দেশ, নয়া দিগন্ত, চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশন এবং সাম্প্রতিককালে 35টি অনলাইন এবং আমি যেটিতে কাজ করি জাস্ট নিউজ, সেটি 2015 সালে বন্ধ করে দেওয়া হয় এবং একই দিনে সরকারের 6টা অ্যাক্রেডিটেশন কার্ড তথ্য মন্ত্রণালয় তারা ক্যান্সেল করে এবং বিটিআরসি তারা চিঠি দিয়ে জানিয়ে দেয় যে আমাদের এটি চলবে না। যদিও বাইরের ইয়ের কারণে, এই সাবস্ক্রাইবের কারণে এটি চলছে। বিএনপির আমলে না, কোনো পত্রিকা বন্ধ করা হয় নাই, বরং পত্রিকার অনুমোদন দেওয়া হয়েছে। আপনারা জানেন বিএনপি বান্ধব সবচেয়ে বড় বিএনপি বান্ধব পত্রিকা বোধহয় দৈনিক জনকণ্ঠ, নাকি? দৈনিক জনকণ্ঠ কি বিএনপি বান্ধব? বিএনপির সময় দৈনিক জনকণ্ঠের তারা ডিক্লারেশন পেয়েছে। ডেইলি স্টার বিএনপি বান্ধব, বিএনপির আমলেই ডিক্লারেশন পেয়েছে। সমকাল, যুগান্তর, যারাই বিএনপির পিণ্ডি চটকাচ্ছে অথবা বিচিত্র পিণ্ডি চটকাচ্ছে বললে এটি ভুল হবে, যারা বিএনপিকে বিকৃতভাবে চিত্রিত করছে এবং তারা গণতন্ত্রের কথা বলতে সাহস পাচ্ছে না অথবা ইচ্ছাকৃতভাবে বলছে না, এরা সকলেই কিন্তু এই যে বিএনপির যে অবাধ তথ্য প্রবাহের যে সুযোগটি সেটি তারা নিয়েছে। কোনো পত্রিকা মাহমুদুর রহমান একটি হেডলাইনের কারণে তাকে দীর্ঘদিন যাবৎ জেল খাটতে হচ্ছে যে উনি জয়ের বিরুদ্ধে একটি ক্যাটাগরিক্যালি অথেন্টিক একটি রিপোর্ট করেছিলেন। অথচ আপনারা দেখবেন সেই সময়ের সব ব্যানার হেডিংগুলো যে কীভাবে বিএনপির শাসন ব্যবস্থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, দেশনায়ক তারেক রহমানকে কীভাবে বিকৃতভাবে তারা চিত্রিত করেছে। কোনো একজন সম্পাদক কি বলতে পারবে এই জন্য কোনো একটি রক্তচক্ষু অথবা কোনো একটি আঙ্গুলের ইশারা তারা পেয়েছে অথবা কোনো টেলিফোন কোন দাবি করতে পারবে? এটি মোটেই না। কেউ কেউ রিলেট করেন 21শে টিভির বন্ধ হয়ে যাওয়ার কথা। 21শে টিভির এটি আমি বলতে চাই যে 21শে টিভি ছিল টেরিস্টেরিয়াল সুযোগ সুবিধা দিয়েছিল সরকার, অর্থাৎ আপনি ডিশ অ্যান্টিনা ছাড়াও দেখতে পাবেন। সেটি ছিল যখন 21শে টেলিভিশন আসে 1998 সালে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় 2000 সালের 19শে সেপ্টেম্বর, 1 অক্টোবর তো ইলেকশন হলো 2000, তখন তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অধ্যাপক মাহমুদ হাসান চৌধুরী উনি একটি মামলা করেন হাইকোর্টে যে টেরিস্টেরিয়াল সম্পত্তি হচ্ছে যারা রাষ্ট্রের ফ্রিকোয়েন্সি, এটা রাষ্ট্রের সম্পদ, টেরিস্টেরিয়াল ফ্যাসিলিটি ইউজ করে কোনো স্যাটেলাইট টিভি হতে পারে না। সেটির বিরুদ্ধে উনি একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নিয়োগকৃত বিচারকই সেটি বন্ধের ঘোষণা দেন, অর্থাৎ টেরিস্টেরিয়াল ফ্যাসিলিটি উইথড্র করার কথা বলেন। তো বিএনপি তখন ক্ষমতায় ছিল, বিটিআরসি থেকে জানিয়ে দেওয়া হয় যে টেরিস্টেরিয়াল ফ্যাসিলিটি আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে স্যাটেলাইট টিভি যেরকম তখন এটিএন চ্যানেল আই ছিল সেটি করতে পারবেন। তারা কিন্তু সেই সুযোগ নেয়নি। 2005 সালে বিএনপি যখন ক্ষমতায়, তাদেরকে আবার সে অনুমোদন দেওয়া হয় যে এখনও কিন্তু ইটিভি স্যাটেলাইট টেলিভিশন, বিটিভি বাদে কোনো টেরিস্টেরিয়াল ফ্যাসিলিটি অর্থাৎ আপনি ডিশ অ্যান্টিনা ছাড়া বাংলাদেশে কোনো টেলিভিশন নাই। সেটি বিএনপির আমলে কিন্তু হয় না, সেটি আওয়ামী লীগের আমলে হয়েছে। আওয়ামী লীগের নিয়োগকৃত বিচারপতি সেটি রায় দিয়েছিলেন যে সেটি তারা করতে পারে না, সে কারণে কোর্ট থেকে বন্ধ হয়েছে। কোনো দিন, কারণ বিএনপি তো সেটি করতে পারে না, যেটি আমি আমার বক্তৃতা বলেছি, সেই লিগেসি তো বিএনপির নাই। বিএনপি অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা ঘেটে ঘুটে এগুলির জবাব তৈরি করবেন। এবং আওয়ামী লীগ যে ধরনের মিথ্যাবাদীর আশ্রয় নিচ্ছে এবং এই মিথ্যাবাদীকে প্রতিষ্ঠিত করছে কোনো কোনো মিডিয়া, সেটির দিকে আপনারা নজর রাখবেন। ধন্যবাদ জাহেদকে এই প্রশ্নটি করবার জন্য। আজিমুদ্দিন প্লিজ। আমরা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের কাছ থেকে শুধুমাত্র প্রশ্ন নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজিমুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল। আমার আজকে বক্তব্য দিয়েছেন জঙ্গিবাদের উপরে একজন সাংবাদিক। আমি ওনার কাছে জানতে চাই, ওনার বক্তব্যের মধ্যে এসেছে যখন জঙ্গিবাদের কথা বলা হয় তখন বিএনপির সাথে জামাতকে সম্পৃক্ত করা হয়। আমি অত্যন্ত দুঃখিত, আমরা কোনো জঙ্গিবাদী সংগঠন করি না, আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না, কিন্তু একটা মিথ্যা অপবাদে আমরা জড়িত হচ্ছি। আমি জানতে চাই কিভাবে এই একটি মিথ্যা
অপবাদ থেকে আমাদের দল, জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন যা আছে মুক্তি পাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজিম। উনার নাম হচ্ছে মাহবুবুর রহমান, উনি আমার দেশের সাংবাদিক। ধন্যবাদ আজিমুদ্দিন। বস্তুত আমার আলোচনার মধ্যে জবাবটা ছিল, বাট আমি বেশি সময় নিয়ে বিস্তৃতভাবে বলায় আমার মনে হয় আপনার কাছে স্পেসিফিক হয় নাই। আপনি যদি বিএনপি প্রতিষ্ঠার যে ঘোষণাপত্র ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণাপত্র পেশ করেছিলেন, সেখানেই কিন্তু আমি ব্যাখ্যা করে বলেছি যে সেখানেই এটা স্পেসিফিক করা ছিল যে আমাদের কি বলতে হবে, কি করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে বিএনপির বর্তমান যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের আপনি দেখবেন যে সম্ভবত একটু 30 সেকেন্ড আমি দেখে বলি। আচ্ছা, গঠনতন্ত্রে আছে, আমি আপনাদেরকে ইয়েটা দেব, স্ক্রিপ্টটা। গঠনতন্ত্রে স্পেসিফিক বলা আছে যে বিএনপির, একটু আমি দেখে বলি তাহলে বেটার হবে, সরি আমি গঠনতন্ত্রের আপনার জ অনুচ্ছেদে বলা আছে যে রাজনৈতিক গোপন সংগঠনের তৎপরতা এবং কোনো সশস্ত্র ক্যাডার, দল বা এজেন্সি গঠনে অস্বীকৃতি জানানো ও তার বিরুদ্ধে জনমত সৃষ্টি করা হচ্ছে বিএনপির কাজ। তা বর্তমান বাংলাদেশে যেই জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু আপনার দল গঠনতন্ত্রে স্পেসিফিক এই বিষয়গুলো উল্লেখ করেছে। এরপর আসেন, আপনি বলছেন জামাতের নাম কেন আসে। জামাতের সাথে বিএনপির যে বর্তমান সম্পর্ক, এটার বর্তমান সম্পর্ক আমি 4 দলীয় জোটের কথা বলছি না, 18 দলীয় জোট, সেখান থেকে 20 দলীয় জোট হয়েছে, আমি হিস্ট্রি বলেছি আপনাদের। 18 দলীয় জোটের ঘোষণাপত্রে আছে স্পেসিফিক 6 নম্বর ধারায় আছে এবং 2 জায়গায় বলা আছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বসম্প্রদায়ের নাগরিকের জন্য আর্থসামাজিক ধর্মীয় নিরাপত্তা বিধান। শুধু এই কথাটা আপনি খেয়াল করেন যে বর্তমান জঙ্গিবাদের কথা বলা হচ্ছে। বর্তমান জঙ্গিবাদ হচ্ছে যে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর আঘাত হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীদের উপর আঘাত হচ্ছে, এবং সেটাকে দেখানো হচ্ছে দিস ইজ জঙ্গিবাদ। কিন্তু আমি জঙ্গিবাদের ব্যাখ্যা করে আপনাদের বলেছিলাম যে জঙ্গিবাদ কি আসলে, এটাও একটা অংশ। তো সেখানে কিন্তু আপনার দল এবং যেই 18 দলীয় জোট, তারা কিন্তু স্পেসিফিক বলছে যে আমরা সকলের ধর্মের নিরাপত্তা বিধান করতে চাই, সাম্প্রদায়িক শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠা করতে চাই। তো এই যে বিষয়গুলো আপনারা যদি স্পেসিফিক্যালি, আমি যে আপনাদের বলেছি যে আপনার বিএনপি প্রতিষ্ঠার ঘোষণাপত্র, বিএনপির বর্তমান গঠনতন্ত্র 19 দফা আমি বলেছি 2 নম্বর এবং 19 নম্বর যদি আপনি ব্যাখ্যা করে বলেন, 19 দফার 2য় নম্বর এবং 19 নম্বর দফা, সেগুলো যদি আপনি ব্যাখ্যা করেন এবং এই 18 দলীয় জোট ঘোষণার যে ঘোষণাপত্র, সেগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, এবং আমার বক্তৃতায় এগুলো এসছে আজকে আলোচনায়, সেগুলো যদি আপনারা যথোপযুক্তভাবে আপনাদের লেখনীতে, আপনাদের বক্তৃতায়, আপনাদের টিভি টকশোতে, আপনারা যে ইন্টারন্যাশনাল কাজকর্ম লিয়াজো মেনটেন করেন, সেখানে যদি তুলে ধরতে পারেন, আমার মনে হয় যে এটা সত্যিকার অর্থেই একটা জবাব বেরিয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব ভাই। ইব্রাহিম মিয়া। জনাব, বাংলাদেশ ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসরের কাছে আমার এইটি জানতে ইচ্ছে করতেছে যে আমরা যারা করি, বিএনপি সাপোর্টার বা বিএনপির সাথে জড়িত, বা আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ যাদের সাথে জড়িত, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আমি যতটুকু দেখলাম, উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের বেশিরভাগটাই সাপোর্ট আওয়ামী লীগের সাথে, এবং মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আমরা বিএনপিদের সাথে রয়েছি, বা আমাদের বেশিরভাগ সাপোর্ট আমি যেটা উপলব্ধি করতে পেরেছি। এবং যারা শিক্ষিত সমাজ এবং খুবই তারা সমাজের মধ্যে আধিপত্য বিস্তার, তারা আওয়ামী লীগটাকে বরাবরের মতো সাপোর্ট করে যাচ্ছে, এবং এদের সংখ্যা কিন্তু খুবই কম, আর আমাদের সংখ্যা কিন্তু আমরা অনেক অনেক বেশি। তো এই যে ডিফারেন্সটা, এই আইসটা আমরা ব্রেক করার জন্য আমাদের কি পলিসি অ্যাপ্লাই করা দরকার। আমাদের দেশনায়ক তারেক রহমান এখানে উপস্থিত রয়েছেন, ওনার বক্তব্যের মধ্যে কিন্তু অনেকগুলো প্ল্যান চলে আসছে, স্যাটেলাইট সিটি করা, এই করা, অনেকগুলো জিনিস উনি তথ্যভিত্তিক দিচ্ছে, কিন্তু ওনারা কিন্তু আমলে নিচ্ছে না। বাংলাদেশে যারা অবস্থান করে শিক্ষিত সমাজ, তারা কিন্তু আমলে না নিয়ে আমাদেরকে একটা জঙ্গি অথবা একটা স্বাধীনতা বিরোধী একটা দল বা এদের সাথে মিক্স করে
আমাদেরকে একটা রোশানলের মধ্যে রেখে তারা আবার ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। এটা ব্রেক করে কিভাবে আগে যাওয়া যায় এই ধরনের যদি কোনো প্ল্যান আপনারা বলতেন তাহলে ধন্যবাদ আর কি। এইটুকুই আমার প্রশ্ন ছিল। প্রশ্নটা কাকে করেছো? যে আমি হাসনাত ভাই। জি স্যারকে, সাবেক প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, থ্যাংক ইউ। দুজনেই আমরা ঢাকা ইউনিভার্সিটি, উনি কেমিস্ট্রি, আমি ফিজিক্সের। তো প্রশ্নটা খুব ভালো এবং আপনি উত্তর দিয়ে দিয়েছেন যে আমাদের সম্পর্ক হলো আপামর জনগণের সঙ্গে সম্পর্ক। সেই জন্য উই ডিড নট ক্রিয়েট এ ডিভাইসিভ সোসাইটি, বা আমাদের যখন বিএনপির আমল ছিল তখন এই চেষ্টা ছিল না। তবে দেশটা নতুন, অনেক করণীয় কাজ ছিল, জিয়াউর রহমান সাহেব পারেন নাই সব কিছু করে যেতে, বা দিক নির্দেশনা দিয়ে গেছেন, বেগম জিয়াও তাই করছেন। এবং ভবিষ্যতে আসলে আমরা যদি শিক্ষার সঙ্গে আমরা জড়িত যারা আছি, আমরা শিক্ষা কমিশনের উপরে কাজ করতে চেয়েছি, আপনাকে আমি উদাহরণ দিয়েছি, তাহলে বেশিরভাগ জনগণ যদি আমাদের সঙ্গে থাকে এবং ওই শিক্ষা ব্যবস্থায় যদি আমরা ফিরে যাই, এখন যেটা হচ্ছে এটা একটা সুডো শিক্ষা ব্যবস্থা, ধনীর ছেলেরা ধনী হচ্ছে এবং বাংলাদেশটাকেই তাই করে ফেলেছে ওরা। নাটক করছে কারা? ওই আসাদুজ্জামান নূর, ওই হায়াতের মেয়ে, ও এজিফ ওদের বাচ্চাদেরই অধিকার হলো নাট্যশালা এবং টিভি সব আঁকড়ে ধরা। হ্যাঁ, তেমনি পার্লামেন্টের কথাও বলি, সব ব্যবসায়ী নব্য টাকা পয়সা যাদের হয়েছে, সারা পার্লামেন্ট 90% ওরা দেশের লোকের কথা কিভাবে বলবে? কাজে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেমন আমি উদাহরণ দিয়েছি যে আমাদের সেই স্বপ্ন ছিল। আমি কদিন আগের একটা ঘটনার কথা খুব সংক্ষেপে বলি, আমি জানি সবার খিদে লেগেছে। নাহিদ সাহেব, উনি আমাদের এখন শিক্ষামন্ত্রী, উনি এসছিলেন বাংলাদেশের, এবং উনি এসছিলেন তখনকার হাই কমিশনার, তিনিও আওয়ামী লীগের, উনি একজন ভাইস চ্যান্সেলর ছিলেন। তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি একজন ভাইস চ্যান্সেলর, আপনি কি করে এই জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের পোস্ট হাই কমিশনার এটাতে আপনি নিলেন? তিনি বলেছিলেন কিভাবে উনি এসছেন, এগুলো স্টোরি আমাদের সবার জানা। তো নাহিদ সাহেবকে আমি যখন বললাম যে আপনি একটা দেশের শিক্ষা মন্ত্রী এবং আপনি দেখাচ্ছেন উন্নয়ন একেবারে হয়ে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে, জিডিপি বাড়ছে, অমুক স্কোর পয়েন্ট বাড়ছে, একটা বাচ্চা ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, এখানে পিএইচডি করছে, পোস্ট ডক্টরাল করছে, মিটিংয়ে তার মিনিট লেখা দেখে আমার লজ্জায়, আমি সবসময় মাস্টার, আমার কলম একটা থাকে লাল, কাজেই ওই এক পাতা উনি লিখেছেন মিনিটস, লাল হয়ে গেছে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। যেসব ধনীর ছেলেমেয়েরা পয়সা দিয়ে গৃহশিক্ষক রেখে লেভেল করে, যারা শুধু উত্তরা ধানমন্ডি ওগুলোতেই থাকে, দেশের অন্য কোথায় হচ্ছে তাদের কোনো খবর নাই, এমন এক সুডো সোসাইটি আমরা করেছি। ঈদে হলে ওরা ব্যাংকক যায়, বিলেতে আসে, ওখানে যখন গরম হয় তখন আমেরিকা বেড়াতে যায়। এরাই কি বাংলাদেশ? আমাদের দেশের যে আপামর জনগণ, যাদের শিক্ষা ব্যবস্থা এমন ছিল যে গরিবের ছেলেটিও মেধাবী হলে পাশ করে বেরিয়ে আসছে এবং সবচেয়ে সর্বোচ্চ উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারছে, সেই শিক্ষা ব্যবস্থাগুলো আমরা হারিয়ে ফেলেছি। কাজেই আমাদের সঙ্গে যদি বৃহত্তর জনগণ থাকে, শিক্ষা ব্যবস্থা যদি তাই করে যে আইটি তো আমাকে তাহলে গ্রামে গঞ্জে সবখানে ছড়িয়ে দিতে হবে, তাহলে তো কোয়েশ্চেন পেপার বের করে ফেলে ওরা আইটির মাধ্যমে কোন ছাত্রছাত্রীরা ওই স্বার্থান্বেষী, ওই সুবিধাবাদী বাবা মার ছেলে মেয়েগুলা, এবং তার ফলে হচ্ছে কি, ওই ছেলে মেয়েগুলার কোনো সোশ্যাল স্কিল নাই, দেশকে জানে না, দেশ সম্বন্ধে জানে না। উত্তরা, বাড়িধারা এবং গুলশান থেকেই ওরা উৎপত্তি, ওখানেই ফিরে যায়, ভাবে ওইটাই বাংলাদেশ। ওটা আমাদের বাংলাদেশ নয়। আমাদের শিক্ষা ব্যবস্থা, আপনার প্রশ্নের জবাব আপনিই দিয়েছেন, আমাদের সঙ্গে বেশিরভাগ মানুষ আছে, তাদের বেশিরভাগ বাচ্চাদের যদি আমরা ওইভাবে গড়ে তুলতে পারি, আমাদের বাংলাদেশে আর কোনো দিন অগণতান্ত্রিক রিপ্রেজেন্টেটিভ যে গভর্নমেন্ট আমাদের উপরে ঘাড়ে বসে আছে, এরা কোনো দিনই আর আসতে পারবে না যদি ইউ ক্যান ট্রেন দেম। যারা আমাদের সঙ্গে আছে তাদেরকেই নিয়ে আমাদের ভরসা, এইটুকু আমি বলতে পারি। থ্যাংক ইউ। জি, আমি আপনার কথাটা সামান্য একটু অ্যাড করতেছি। ডক্টর হাসনাত যেটা বলছে, উনি তো শিক্ষার ব্যাপারে বলছে। দেখুন, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে তাজউদ্দিন সাহেব প্রথম ফাইন্যান্স মিনিস্টার হিসাবে 1972 সালে যে বাজেট দিয়েছিল 8,000 কোটি টাকা মাত্র, আর এখন বাজেটের পরিমাণ কত? না, 8,000। আর এখন হলো ধরেন আপনার 2.5 লক্ষ হাজার, এবং মোহিত সাহেব বলছেন
যে সামনের বাজেটে বোধহয় 3,00,000 কোটি টাকা কোটিং করবেন। এর মানেটা কি? এর মানে হলো যে বাংলাদেশের ইকোনমি হ্যাজ এক্সপ্যান্ডেড, যার ফলে শেখ হাসিনা এবং তার দলবল কয়েকদিন পরপরই বলে যে আমরা মধ্যবিত্ত হয়ে গেলাম, উচ্চবিত্ত হয়ে গেলাম। পার ক্যাপিটা যেটা বলা হয় সেটা হলো কত, $1,200-1,300, বুঝছেন? আমি রিসেন্টলি উজবেকিস্তান থেকে আসলাম, এটা তো আমাদের ধারণা যে খুব আন্ডার ডেভেলপড, সেইখানে পার ক্যাপিটা হলো মোর দ্যান $6,000। আমি হিসাব করে দেখছি বহু দেশ আছে যাদের 6,000-7,000 আছে, আমাদের ধারণা তারা খুব গরিব, কিন্তু আমাদের 1,000, 1,500, 2,000 কিছুই না। তবে হ্যাঁ, একটা গোষ্ঠীর তো অনেক টাকা হয়েছে, যেটা মহিত সাহেব বলেন 5,000 কোটি টাকা, এটা কিন্তু টাকা হলো, এটা তো সালমান রহমানের জন্য টাকা না, এটা ব্যাংক লুট করা টাকা। এমন লুটপাটের সুযোগ হাসিনা করে দিছে, এটা বাংলাদেশের ইতিহাসে বেঙ্গলি মুসলমানের জীবনে দেখে নাই। প্রচণ্ড টাকা একটা গ্রুপের হাতে, কাজে তারা হাসিনার হাতে জিম্মি। আপনি তার সাথে বিরুদ্ধে যাবেন, আপনার সব ব্যবসা বাণিজ্য বন্ধ, আপনার ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের লোকেরা এসে আপনাকে জ্বালাতন করবে, অ্যান্টি করাপশনের লোকেরা জ্বালাতন করবে, মামলা দেবে, এই দেবে, আরও কিছু খসাই নেবে। কেমন 1995-96 সাল পর্যন্ত প্রথম যে বিএনপি সরকার, ওখানে কিন্তু বিএনপি হ্যাড ভেরি কম্পিটেন্ট পিপল, তারা কিন্তু দুর্বৃত্তায়নে ওই পর্যায়ে নামে নাই। কিছু লোক অবশ্য ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা নিয়েছে, যারা সুবিধা নিয়েছে পরকালে দেখা গেছে তারাই বেগম জিয়ার সবচেয়ে বড় শত্রু হয়েছে, তারাই কিন্তু তলে তলে আবার অন্য দলে গিয়েছে। এবং এখন যারা উচ্চবিত্ত সকল ধরেন 1,000 কোটি টাকার যারা মালিক, তার শতকরা 90% হলো হাসিনার সমর্থক। আবার যদি কালকে, আমি ড্যাম শিওর, আমি এটা বলতে পারি কনফিডেন্স, কালকে যদি তারেক সাহেব আবার ঢাকাতে যান, ওনার যাওয়ার সাথে সাথে ওই শতকরা 90 ওনার পিছনে লাগাবে। আমি কোথাও থাকবো না, আমরা 20 মাইল দূরে থাকবো। হ্যাঁ, বুঝছেন, তাদের হাতে এত ট্রিক্স, এটা হলো একটা ম্যাজিক জানে তারা, তারা ক্ষমতার কাছাকাছি যায় কুইক, আমরা পারি না। তো এনিওয়ে, আমার কথাটা হলো যে আপনাদের এগুলো বুঝতে হবে, গরিব মানুষ এখন সে তো বিএনপির পক্ষেই থাকবে, না থেকে উপায় নাই, কিন্তু সোশ্যাল বিন্যাসটা, ইকোনমি, সোশ্যাল সাপোর্টের বেসটা চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে, দ্যাট ইউ গট টু আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। জিয়া। সালামু আলাইকুম, আমার নাম জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আমি সাংগঠনিক সম্পাদক। আজকের এই রাজনৈতিক কর্মশালার আয়োজন করা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি, আজকের সভার সংগ্রামী সভাপতি, এবং মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের 16 কোটি মানুষের প্রাণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র প্রাণ পুরুষ, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, যিনি এসে আমাদের এই প্রোগ্রামকে ধন্য করেছেন, জনাব তারেক রহমান সাহেব। এবং প্রশ্ন স্ট্রেট ওয়ে। আমি প্রশ্নতে যাচ্ছি। আমার প্রশ্ন, আপনারা সবাই অবগত আছেন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশের অবস্থান সম্পর্কে। গ্রাম পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে যে ধরনের মামলা হামলার কারণে মানুষ ঘরে ঘুমাতে পারছে না, এমনকি ব্যবসা বাণিজ্য ছেড়ে পালাতে হচ্ছে। এদিকে আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ কিংবা যারা বিত্তশালী কিংবা যারা ব্যারিস্টার সোসাইটির আছেন, তাদের কোনো দৃষ্টি আসেন কিনা গ্রামের এই অসহায় মানুষদের প্রতি কোনো সহযোগিতা করা যায় কি না, একটু চিন্তা করে দেখবেন। কারণ বর্তমান অবস্থায় গত পরশু দিনই একজন বিজনেসম্যান, ব্যবসায়ী লোককে ধরে নিয়ে গেছে বিএনপি সাপোর্ট করার কারণে আমার নির্বাচনী এলাকা মৌলবাজার থেকে। এবং এটা আমার প্রশ্ন, আপনারা এ ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, এ ধরনের মানুষকে কোন কর্মীদেরকে সহযোগিতা করা যায় কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের বিএনপির ফরেন পলিসিতে কোনো পরিবর্তন আসছে কিনা, এবং আমাদের যারা বিদেশি বন্ধুবান্ধব আছে তাদের প্রতি আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা, তাদের সাথে ভালো সম্পর্ক করার জন্য। এই দুটি প্রশ্ন উত্তর দিবেন। ওকে, মিস বাবি এস চৌধুরী। আমরা বেশ কিছুদিন দেখেছি, প্রিভিয়াস ইয়ারে বা এখনও দেখতেছি, বাংলাদেশের বেশ কিছু টিভি চ্যানেল কিংবা অনলাইন মিডিয়াতে দেখা যায় যারা এসএসসি পাশ করে বা এইচএসসি পাশ করে, তাদের কাছে যখন আজ করা হয় সাংবাদিকরা যে 16 ডিসেম্বরটা কি, 21 ফেব্রুয়ারিটা কি, 26 মার্চটা কি, তারা আনসার দিতে পারে না।
আপনি যদি দেখেন 1952 এবং 71-এর আন্দোলনে সবগুলোতে কিন্তু যারা ইউথ বা কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্ররা তারাই কিন্তু আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ ভূমিকা রেখেছে। বর্তমান সরকার যারা রাষ্ট্রীয়ভাবে যারা মন্ত্রী এমপিরা এই মাদক ব্যবসার সাথে জড়িত, আপনি নিশ্চয়ই জানেন একজনকে হাইকোর্ট শাস্তি দিয়েছিল, বাট সে জামিন পেয়ে গেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি জাতির এই 1/3, ইফ আই এম নট রং, অথবা 1/4 জনগোষ্ঠীকে যদি এই ড্রাগ খাইয়ে জিমিয়ে রাখা হয়, তাহলে তো এই গভর্নমেন্ট যদি আর লং টাইম থাকে, তাহলে এই বাংলাদেশের ফিউচারটা তো কিছু ফিউচার বলতে কিছু থাকবে না, কারণ এরাই তো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আসবে। তা আমরা এখান থেকে যদি বিএনপি ক্ষমতায় আসে, এটা তো অবশ্যই ফিউচারের বিষয়, বাট এখন আমরা যারা ইউথ যারা বিভিন্ন জায়গায় আছি, আমরা কি কন্ট্রিবিউশন করতে পারি, এটা উত্তরণের উপায়টা কি, আমাদের কি কোনো কন্ট্রিবিউশন আছে অ্যাওয়ারনেস সৃষ্টি করার ক্ষেত্রে? থ্যাংক ইউ। সরি, আমার গলা তো অনেক বড়। খুব ভালো প্রশ্ন যে আমাদের এই যে 21শে ফেব্রুয়ারি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, এইগুলো সম্বন্ধে বাচ্চাদের যখন ইন্টারভিউ নেয় আমার খুব খারাপ লাগে। তো কিন্তু এগুলো সব পরিকল্পিত, সুদূর একটা প্রসারী একটা চিন্তা ভাবনা। ওই যে বলা হয়েছিল আমাদের আদর্শটা বুঝতে হবে। আমি জানি আমাদের সবার খিদে লেগেছে, আমি খুব অল্প সময়ের চেষ্টা করব যে আমাদের সঙ্গে ওদের কি ডিফারেন্স। আমরা বলছি এইটা আমাদের দেশ, এইটা, এর ভিতরে যারা থাকেন তারা সব বাংলাদেশি, এবং বাঙালিত্ব বা ওই পারের বাঙালি এগুলো সম্পর্কে আমাদের অত মাথা ব্যথা নেই। তাই কিন্তু ওদের একটা লং ভিশন আছে, টু ডিস্ট্রয় দ্যাট ভিশন অফ বাংলাদেশ। সেই জন্যে বাচ্চাদেরকে নষ্ট করা হচ্ছে ড্রাগ নিয়ে, বাচ্চাদেরকে অন্ধকার রাখা হচ্ছে। আমি তো মেট্রো আর ইভিনিং সেন্টারের কথা বললাম যে আমরা যারা বিদেশে আছি, আমাদের তো আল্লাহর রহমতে ভালো আছি, এবং আল্লাহর বিশেষ রহমত যে তারেক রহমান সাহেবকেও আল্লাহ বিলেতে এনে দিয়েছে যাতে উনি সেফ আছেন, ওনাকেও তো সেফ রাখতে হবে। তো বাচ্চাদের জন্য আমরা কি করতে পারি? দেশে তো এই একটা প্ল্যান চলছে, আমরা যদি পাতায় পাতায় চলি, ওরা শিরায় শিরায় চলে। কিন্তু আমরা যারা বিদেশে আছি, প্রবাসী বাংলা, বিশেষ করে যুক্তরাজ্যে প্রবাসী, আমাদের একটা বিরাট ভূমিকা আছে। সোশ্যাল মিডিয়ার কথা মুশফিক আনসারি বলে গেছেন, আমরা উই ক্যান কন্ট্রিবিউট। আমরা যতটুকু জানি, দেশ সম্বন্ধে জানি, দেশের চিন্তাভাবনা, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তাভাবনা, বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বাঙালি জাতীয়তাবাদের পার্থক্য কি থাক না পার্থক্য, বাট আমাদেরটা নিয়ে আমাদের অহং। তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকো, পারো যদি ওদেরকে ছেড়ে যদি আসতে চাও, উই উইল কনসিডার ইট। কিন্তু আমাদের যেটা অহংকার, সেটা আমাদের বাচ্চাদের বোঝাবার জন্য তো আজকাল বাচ্চারা সব কম্পিউটারাইজ। রাত্রে দেখবেন আপনি সন্ধ্যার সময় বিলেতে আপনার ল্যাপটপ খুলেছেন, দেখবেন যে বাংলাদেশের 2-3টা সব বাচ্চারা ওই আছে। কাজেই তাদের সঙ্গে আপনি শেয়ার করেন আপনার মতদাস্য, আপনার জীবন ধারণা, আমাদের বাংলাদেশ কেন হয়েছিল, 21শে ফেব্রুয়ারি কেন হয়েছিল, 1971-এর স্বাধীনতার মুক্তিযুদ্ধের সত্যিকার ঘোষক কে ছিলেন, 7ই মার্চ যে একটা ডিক্লারেশন ছিল তার সঙ্গে ওই ঘোষণার কি ডিফারেন্স, কি কারণে জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ চিরকাল যতদিন বাঙালি জাতি, বাংলাদেশি জাতি বেঁচে থাকবে এই দেশে, তিনি হবেন সবচেয়ে বড় শ্রেষ্ঠতম বাংলাদেশি মহানায়ক। তো এইসব কথাগুলো তো তুলে ধরতে হবে। সেই জন্য আমরা তো বিদেশে, আমাদের তো এখানে কোনো ভয়ের কারণে, কেউ তো আপনাকে গুম করতে আসছে না, অ্যাবডাক্ট করতে আসছে না, কিসের ভয়? তো হোয়াই ডোন্ট ইউ ডু ইট? এবং যখন মন্ত্রী, মিনিস্টার, এমপিরা, এই দেশের লোকরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক ওদেরই প্ররোচনায় খুঁজে বের করে, তখন আপনারা দেখিয়ে দেন না কেন সোশ্যাল মিডিয়াতে যে দিস ইজ হোয়াট 19 দফা, এই কারণে হয়েছে। আমরা কোথায় থেকে জঙ্গি হব? আমরা তো একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে গণতন্ত্র থাকবে। ওয়ার ইজ, তোমরা যদি সিটাইডেল অফ গণতন্ত্র হয়ে থাকো, তোমাদের গণতন্ত্র কোথায়? আমাদের বাচ্চারা যখন এইগুলা জানবে, দেখবেন আমরা অনেক কিছু করতে পারি। কাজেই গেট ইন টু আইটি, খালি বলবেন না, এইটুকু বলছি। আমি বাংলাদেশে যেয়ে দেখেছি, আমাকে এই কি বলে বড় বড় অনুষ্ঠানে ডাকা হয়, দেখা গেছে বা বড় বড় ব্যবসায়ী হয়েছেন, বাচ্চাকে কম্পিউটার কিনে দিচ্ছেন, বাসায় এসে বলেন, এই জলি আমার কি কোনো ইমেল আছে রে? মায়ে উপর থেকে বলছে, না বাবা তোমার কোনো ইমেল নাই। আপনি কেন আইটিটা শিখেন না? আপনি কেন আপনার কম্পিউটার শেখেন না? আমরা এই দেশে বাচ্চাদের বলি, হেড টিচারদের আমরা বলি, প্রিন্সিপালদের বলি, যখন বাচ্চাকে প্যারেন্টসদের বলি, কারণ এই শিক্ষা ব্যবস্থায় আবার প্যারেন্টস এবং গভর্নেন্স, হেড টিচার, এরা সব জড়িত। এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হেড টিচার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলররা চালান না, গভর্নিং বডি চালায়। সে গভর্নিং বডিতে আপনি লোক দেন, আপনি বাচ্চাকে কম্পিউটার কিনে দিয়ে আপনার দায়িত্ব শেষ।
আর আপনি তাকে জিজ্ঞেস করছেন আপনার জন্য কোনো ইমেল এসছে কিনা, জলি বলছে না বাবা তোমার কোনো, মানে ওয়াই ডোন্ট ইউ লার্ন ইট? আইটি আপনি শেখেন না কেন, আপনি চালান না কেন? আর বাচ্চাদেরকে আমরা প্রিন্সিপালদের বলি, যেটা আমি ভুলে যাচ্ছিলাম, বলি যে বাচ্চাকে যখন কম্পিউটার ল্যাপটপ কিনে দেবে, কম্পিউটারটা বাসার উন্মুক্ত স্থানে দাও। ও ঘরে বসে কম্পিউটার কলমের মতো, কলম দিয়ে বাজে লেখা যায়, কলম দিয়ে ভালো কাজ করা যায়, বইয়ের মতো। ভালো বই মানুষকে ভালো মানুষ বানায়, খারাপ বই মানুষকে খারাপ বানায়। এডুকেশন চোরকে মহাচোর বানায়, এডুকেশন গুণীকে মহাগুণী বানায়। কাজেই যখন বাচ্চাকে কম্পিউটার দিবেন, বাসায় যদি উন্মুক্ত স্থান থাকে, ওপেন স্পেস, ওখানে দিবেন। সে যা করছে আপনি যাতে, আপনাকে মহাপণ্ডিত হতে হবে না, আপনাকে ম্যাথমেটিক্স জানতে হবে না, আপনাকে সায়েন্স জানতে হবে না। বিকেলবেলা জিজ্ঞেস করবেন হোমওয়ার্ক করেছে কিনা কালকের, শুধু ওইটুকুই যথেষ্ট। বাচ্চাদের এই দেশেও যেমন হেল্প করতে পারবেন, বাংলাদেশেও হেল্প করবেন। আপনার বাচ্চারা এসে বলবে না আঙ্কেল তোমার পয়সা আছে, আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, কানাডা চলে যাচ্ছি। কেন? বন্ধু বান্ধবরা চলে যাচ্ছে বলে। প্রথমে এখানে গ্রাজুয়েট হও, তারপর বাইরে আসো। এইভাবে আপনারা সাহায্য করতে পারেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করেছিলাম যে সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দলের ও যে কোশ্চেনটা করেছিল, তো এখানে আমাদের যারা আলোচকবৃন্দ আছে এদের কাছ থেকে হয়তো উত্তরটা পাবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু সুনির্দিষ্ট করে কাউকে কোশ্চেনটা করিনি, তো আমার কাছে মনে হলো যে এই উত্তরটা আমার দেওয়া উচিত। আপনারা হয়তো জানেন না, আমাদের যারা নেতাকর্মী বিভিন্ন জেলা বা থানা শহরে যারা অ্যারেস্ট হন এবং অ্যারেস্ট হওয়া পরবর্তীতে আইনি সহায়তা যখন পান না, আমাদের যদি কোনো নেতৃবৃন্দ যদি থাকে, আমাদের একজন নিভৃতচারী, আমাদের একজন অভিভাবক, উনি কিন্তু খোঁজ খবর রাখেন। ওনার কাছে যখন কোনো খোঁজ আসে যে আমাদের তৃণমূলের কোনো নেতা যদি জেলে যদি যায়, মানে চিকিৎসাহীন অবস্থায় যদি থাকে বা যদি আইনি সহায়তার কারণে যদি জেল থেকে যদি মানে বের যদি না যদি হতে পারেন, সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে একটি আইনি একটা সহায়তা একটা সেল আছে, আপনারা হয়তো অনেকে জানেন না। এবং এই সেলের মাধ্যমে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই যে সেলগুলো আছে, সেলের মাধ্যমে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা আইনি সহায়তা পান না তাদের আইনি সহায়তার ব্যবস্থা করা হয়। এবং এইটি সম্পূর্ণভাবে তদারকি করছেন আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো ওই যে প্রফেসর কে মালেক স্যার উনি যেমন মনে করেন বলেছেন যে আসলে আমরা প্রচার প্রোপাগান্ডায় আমরা অনেক পিছিয়ে। দেখেন উনি যে আইনি সহায়তার ব্যবস্থা করেন, বা আমাদের কোনো নেতাকর্মী যদি অসুস্থ হন বা আহত হন বা নিহতর কোনো পরিবারের যদি কোনো সাহায্য সহযোগিতার কোনো বিষয় যদি থাকে, উনি কিন্তু এই বিষয়টাও তদারকি করেন। কিন্তু উনি প্রচার বিমুখ লোক, তো এই জন্য প্রচার চান না, উনি ভালো কাজের প্রচার চান না। কিন্তু আবার একটা জিনিস দেখেন, আমরা এমন একটি দুর্ভাগ্যবান এই কারণে বলবো যে আমাদের যারা নেতাকর্মী যারা আছেন, যখন কোনো একটা কাজের যখন সফলতা হয় অর্জন করে, তখন আমরা বলি কি যে এটা আমার উদ্যোগ, আমার কারণে এটা হয়েছে। কিন্তু আমরা নেতার ছত্রছায়া থেকে, নেতার বদন্যতায় আমরা কিন্তু ওই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারি, আমরা তখন নেতাকে ক্রেডিট দেই না, দেই হচ্ছে আমাদের ক্রেডিটটা আমরা নেওয়ার চেষ্টা করি। কিন্তু যখনই কোনো একটা উদ্যোগ যখন ব্যর্থ হয়ে যায় বা কোনো একটা উদ্যোগ যখন আলোচনা সমালোচনার ভিতরে যখন পড়ে যেতে যায়, তখন সবাই বলে শুরু করে কি এটা আসলে আমাদের উদ্যোগ ছিল না, উপর থেকে নির্দেশ ছিল। এই উপরটাকে এটা অনেক সময় মনে করেন বুঝতে আমাদের মনে করেন সমস্যা হয়। তা আমার মনে হয় যে আমাদের নেতার অনেক কাজ আছে যেগুলো আমরা আসলে অনেক আমরা জানি কিন্তু আমরা বলি না। কিন্তু আমার মনে হয় উনি বলতে না চেলেও আমাদেরকে বলতে হবে ওনার কথা, সবাইকে বলতে হবে। তো জিয়াকে ধন্যবাদ, জিয়ার এই কোশ্চেনটা করার জন্য। আমার মনে হয় জিয়ার যে নেতা, সে যদি আইনি সহায়তার যদি কোনো সমস্যা যদি থেকে থাকে, আমার মনে হয় নেতা এটা শুনেছেন, যদি কোনো সাপোর্ট যদি লাগে আমার মনে হয় নিশ্চয়ই উনি ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আমি সরি, আবার একটু আমি কথা বলতে চাইলাম, কারণ পারভেজ ভাই যেটা বলছেন আমি এই বিষয়ে একটু প্র্যাকটিক্যাল কিছু জানি। বিএনপির চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের নির্দেশনায় 2014 সালে আমাদের একটা লিগ্যাল কমিটি করা হয়েছিল সারা দেশে, যে
মামলার শিকার বা যারা জেলে আছেন তাদের সহায়তার জন্য। এটা তখন প্রদান করা হয়েছিল খন্দকার মাহবুব হোসেন সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন, এবং সদস্য সচিব করা হয়েছিল সানাউল্লাহ সাহেবকে। এরপরে যখন বিএনপির নূতন কমিটি হলো, আমি এটা ইনফরমালি জানি যতটুকু, বিএনপির নূতন কমিটি করার পরে এটা সমন্বয় করার জন্য বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালকেও দায়িত্ব দেওয়া হয়, এবং প্রতিটি থানা এবং জেলা লেভেলে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ আছে, আপনারা জানেন। সেই পরিষদের যারা দায়িত্বে থাকেন তাদের এবং বিএনপির কমিটির আইন সম্পাদক তাদের সমন্বয়ে একটা সহায়তা, মানে লিগাল সহায়তা কমিটি করা আছে, যেটা তত্ত্বাবধান করছেন, যেটা পারভেজ ভাই বলছেন, নিশ্চয়ই নির্দেশনা এবং পরিকল্পনা বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন এবং তদন্ত সংশ্লিষ্টদের। তা আমি মনে করি যারা এ ধরনের সমস্যায় পড়ছেন অলরেডি, হাজার হাজার মানুষ, আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে আপনারা এই তথ্যটি দিতে পারবেন যে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যোগাযোগ করলে দিস ইজ দ্য চেইন অফ কমান্ড। এটা স্টার্ট করেছেন বিএনপি চেয়ারপারসন সিনিয়র ভাইস চেয়ারম্যান, কিন্তু ইমপ্লিমেন্ট হবে একদম থানা পর্যন্ত। তো আপনার যোগাযোগটা কিন্তু এখানে নয়, যোগাযোগটা হবে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, তখন আপনারা সহায়তা পাবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মাহবুব ভাই।